আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি ফফ ডিভি নিউজ আপডেটে। সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ। শুরুতেই সংবাদ শিরোনাম। দিল্লিতে সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়ে পিছু হটল আওয়ামী লীগ। ম্যালেস্টোনে নিহত শিক্ষিকা সত্যি কি জিয়াউর রহমানের ভাতিজি? বের হলো আসল সত্য। ভারতের আপত্তির পরও অনড় চীন। ইরানি হেলিকপ্টারের হুঁশিয়ারিতে সরে গেল মার্কিন যুদ্ধজাহাজ। এবার বিস্তারিত। ভারতের রাজধানী দিল্লিতে সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়ে শেষ পর্যন্ত স্থগিত করেছে বাংলাদেশের ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতা ও সাবেক মন্ত্রীরা। ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে গণহত্যা বিষয়ে কথা বলতে বুধবার দিল্লিতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছিল ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতা ও সাবেক মন্ত্রীরা। তবে অনুষ্ঠানের ঠিক আগ মুহূর্তে তা স্থগিত করা হয়। বাংলাদেশ হিউম্যান রাইট ওয়াচ BHRW নামে একটি অস্তিত্বহীন সংগঠনের ব্যানারে স্থানীয় সময় বিকাল 5:30টায় এই সংবাদ সম্মেলন আয়োজনের কথা ছিল। এর আয়োজক মোহাম্মদ আলী সিদ্দিকী, যিনি নিজেকে ওই সংগঠনের যুক্তরাষ্ট্র শাখার মহাসচিব হিসেবে দাবি করেন। আয়োজকরা জানিয়েছিলেন, সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ নেতা ও মন্ত্রীরা গোপালগঞ্জের সাম্প্রতিক সহিংসতা এবং দেশের গণহত্যার প্রসঙ্গে বক্তব্য দেবেন। তবে সাংবাদিকরা সম্মেলনস্থলে জড়ো হওয়ার পর সিদ্দিক এক বিবৃতিতে জানান, ঢাকার একটি শিক্ষা প্রতিষ্ঠানে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের সম্মানে অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে। ওই দুর্ঘটনায় 35 জনের বেশি মানুষ, যাদের বেশিরভাগই ছিল শিশু, এবং প্রায় 170 জন আহত হন। জানা গেছে, গত কয়েকদিনে আওয়ামী লীগের একাধিক সাবেক নেতা যেমন ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, হাসান মাহমুদ ও মহিবুল হাসান চৌধুরী নওফেল দিল্লি সফর করেছেন। তাদের কয়েকজন এই সংবাদ সম্মেলনে অংশ নেওয়ার কথা ছিল। সংবাদ সম্মেলনের আয়োজক মোহাম্মদ আলী সিদ্দিকী বলেন, এই গভীর শোকাবহ পরিস্থিতিতে এবং নিহতদের পরিবারের প্রতি সম্মান দেখিয়ে আমরা সংবাদ সম্মেলন স্থগিত করার কঠিন সিদ্ধান্ত নিয়েছি। অনুষ্ঠানটি পরবর্তী সময়ে নতুন তারিখে অনুষ্ঠিত হবে। এদিকে দিল্লিতে কূটনৈতিক সূত্রগুলো জানায়, এই সম্মেলন নিয়ে বাংলাদেশ সরকার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে আনুষ্ঠানিকভাবে উদ্বেগ জানিয়েছে। বিশেষ করে আগামী 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের 1 বছর পূর্ণ হওয়ার পরিপ্রেক্ষিতে প্রতিবেশী দেশের মাটিতে এমন একটি বিতর্কিত অনুষ্ঠান প্রতিবেশী ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চলমান প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে পারে, এমন আশঙ্কা প্রকাশ করা হয়। ভারতের পক্ষ থেকে এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য এখনো পাওয়া যায়নি। নীলফামারীতে বাবা মায়ের কবরের পাশে চিরনিন্দায় শায়িত হলেন ম্যালেস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত স্কুল শিক্ষক মাহরিন চৌধুরী। জানা গেছে, শিক্ষক মাহরিন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাতিজি। তিনি জিয়াউর রহমানের আপন খালাতো ভাই MR চৌধুরীর মেয়ে। আমরা বিএনপি পরিবার এর আহ্বায়ক এবং বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন। সোমবার 21 জুলাই বিমান বিধ্বস্তের পর আগুনের মধ্যে ক্লাসরুমের ভেতর থেকে শিশু শিক্ষার্থীদের একে একে বাইরে নিয়ে আসেন মাহরিন চৌধুরী। প্রায় 20 শিক্ষার্থীকে বাইরে বের করে আনতে পারলেও নিজে সময় মতো বের হতে পারেননি। মারাত্মকভাবে দগ্ধ হন তিনি। এ ঘটনায় উদ্ধার করে তাকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে রাতে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডক্টর শাওন বিন রহমান। তার শরীরের প্রায় পুরোটাই দগ্ধ হয়েছিল বলে জানান চিকিৎসক। শেষ নিঃশ্বাস ত্যাগের আগে স্বামী মনসুর হেলালের সঙ্গে কথা বলেন এই সাহসী শিক্ষিকা। মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মনসুর হেলাল বলেন, বাচ্চারা যেদিক দিয়ে বের হবে ওখানে সরাসরি এসে বিমানটি ক্র্যাশ করেছে, তারপরে এক্সপ্লোশন হয়ে ভেতরে ঢুকে গেছে। ঘটনার পর মাহরিন চৌধুরী বাচ্চাকে বের করে নিয়ে আসে। আইসিইউতে মাহরিনের শেষ কথা প্রসঙ্গে তিনি বলেন, আইসিইউতে আমি তাকে বললাম, তুমি কেন এই কাজ করতে গেলে? সে বলল, আমার বাচ্চারা আমার সামনে সব পুরো মরে যাচ্ছে, আমি এটা কিভাবে সহ্য করি। ও সর্বোচ্চ চেষ্টা করেছে, কিছু বাচ্চা বের করেছে, আর কিছু বাচ্চা বের করার চেষ্টায় ছিল। ঠিক এমন সময় বিকট শব্দে আরেকটি বিস্ফোরণ হয়, আর তাতেই তার পুরো শরীর পুড়ে যায়। মনসুর হেলাল বলেন, লাইফ সাপোর্টে নেওয়ার আগে আমাকে বলল, আমার ডান হাতটা শক্ত করে ধরো। হাত ধরা যায় না, সব পুরো শেষ। ও বলল, তোমার সঙ্গে আর দেখা হবে না। স্বামীর হাত ধরে মাহরিন তখন বলছিলেন, আমার বাচ্চাদের দেখো। জবাবে মনসুর হেলাল বলেন, তোমার বাচ্চাদের এতিম করে গেলা? জবাবে সে বলে, কি করব, ওরাও তো আমার বাচ্চা, সবাই পুরো মারা যাচ্ছে, আমি কিভাবে সহ্য করব। মনসুর হেলাল আরও বলেন, ওকে বাঁচাতে পারেনি, আমার 2টি ছোট ছোট বাচ্চা এতিম হয়ে গেল। মাহরিন চৌধুরীর বাবার বাড়ি নীলফামারী জলঢাকা উপজেলা বগুলাগাড়ি চৌধুরী পাড়ায়।
মহিতুর রহমান চৌধুরী ও সাবিরা খাতুন দম্পতির বড় মেয়ে তিনি। শিক্ষাজীবন শেষে 2002 থেকে 3 সালের দিকে রাজধানীর উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে শিক্ষকতার পেশায় নিয়োজিত হন মাহরিন চৌধুরী। মৃত্যুর আগ পর্যন্ত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বাংলা মিডিয়াম শাখার 3য় থেকে 5ম শ্রেণীর কোঅর্ডিনেটর ছিলেন তিনি। তার শ্বশুরবাড়ি শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার চর আত্রাই গ্রামে। স্বামী মনসুর হেলাল একটি বেসরকারি প্রতিষ্ঠানের জেনারেল ম্যানেজার। বৈবাহিক জীবনে 2 ছেলে সন্তান আয়ান রশিদ ও আদেল রশিদের মা ছিলেন মাহরিন। তিনি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভাতিজি। জিয়াউর রহমানের মা জাহানারা বেগম এবং মাহরিন চৌধুরীর দাদি রওশনারা বেগম ছিলেন আপন বোন। নেইল পলিশ থাকলে যদি ফরজ গোসল সহি না হয়, তাহলে দাঁতে ক্যাপ পরা থাকলে ফরজ গোসল সহি হবে কি? এমন প্রশ্নের জবাবে উত্তর আসে, দাঁতের ক্যাপ খোলা সম্ভব না, আর ওই স্থানের ভেতরে পানি পৌঁছানো অসম্ভব। এখন করণীয় কি? উত্তর, দাঁতে ক্যাপ পরানো অবস্থায় অজু গোসল করতে কোনো অসুবিধা নেই, কেননা এটা একটা একান্ত প্রয়োজন এবং চিকিৎসা অন্তর্ভুক্ত। এক্ষেত্রে শরীয়তের অনুমতি আছে, কিন্তু হাতে নেইল পলিশ কিংবা অন্য কোনো প্রসাধনী যেগুলো ব্যবহারে অজু গোসলের সময় শরীরে পানি পৌঁছাতে বাধাগ্রস্ত হয়, সেগুলো ব্যবহারের প্রকৃত অর্থে কোনো প্রয়োজন নেই, বরং এগুলো ক্ষেত্র বিশেষ অতিরঞ্জন এবং বিলাসিতা। কাজেই দুটি একই পর্যায়ের অন্তর্ভুক্ত নয়। দাঁতে যদি এমনভাবে ক্যাপ লাগানো হয় যা সহজে খোলা যায় না, তাহলে তার হুকুম সাধারণ দাঁতের মতো। এরকম ক্যাপ লাগানো অবস্থায় কুলি করলে অজু গোসল শুদ্ধ হবে এবং অজুর সময় কুলি করা সুন্নত আদায় হয়ে যাবে। আর যদি ক্যাপ এমন হয় যে তা দাঁত থেকে সহজে খুলে আবার লাগানো যায়, তাহলে ফরজ গোসল শুদ্ধ হওয়ার জন্য ক্যাপ খুলে কুলি করতে হবে। অজুর সময় কুলি করার সুন্নত আদায় করতে চাইলে ক্যাপ খুলে অজু করতে হবে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। দক্ষিণ তিব্বতে বিশ্বের সবচেয়ে বড় পানি বিদ্যুৎ প্রকল্প নির্মাণকে চীনের পূর্ণ নিজেদের বিষয় বলে দাবি করেছে বেইজিং। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় মন্তব্য করে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলো। ভারতের উদ্বেগের পরিপ্রেক্ষিতে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গু জিয়াকুন বলেন, এই প্রকল্প নিচু এলাকার কোনো দেশকে ক্ষতির মুখে ফেলবে না। গত সপ্তাহেই চীন দক্ষিণ পশ্চিম তিব্বতের প্রত্যন্ত অঞ্চলে ইয়ারলুং ঝাংবো নদীর উপত্যকায় এই বিশাল পানি বিদ্যুৎ প্রকল্পের নির্মাণ কাজ শুরু করে। এই নদী ভারত অংশে ব্রহ্মপুত্র নামে পরিচিত এবং পরে তা বাংলাদেশে যমুনা নামে প্রবাহিত হয়। গুত্ত বলেন, প্রকল্পটি নির্মাণ শেষ হলে পুরো নদীপথে প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধ ও প্রশমনে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আরও জানান, চীন নদীর নিম্ন প্রবাহে থাকা দেশগুলোর সঙ্গে পানি সংক্রান্ত তথ্য বিনিময় ও বন্যা মোকাবেলার বিষয়ে সহযোগিতা চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, আমরা ইতোমধ্যেই তাদের সঙ্গে প্রয়োজনীয় যোগাযোগ করেছি এবং এই নদীপথ ঘিরে সব দেশের মানুষের কল্যাণে যৌথ সহযোগিতা আরও বাড়ানো হবে। চীনের দাবি, তারা আন্তঃসীমান্ত নদীগুলোর ব্যবস্থাপনায় সবসময় দায়িত্বশীল আচরণ করে এবং তাদের পানি বিদ্যুৎ প্রকল্প পরিকল্পনা, নকশা ও নির্মাণে বহু বছরের অভিজ্ঞতা রয়েছে। এই নতুন প্রকল্পটিও চীনের সর্বোচ্চ মেনে তৈরি করা হচ্ছে। প্রকল্পটিকে ঘিরে পরিবেশ রক্ষায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছে বেইজিং। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র বলেন, এই প্রকল্প পরিবেশগতভাবে সংবেদনশীল অঞ্চলগুলো এড়িয়ে তৈরি করা হচ্ছে এবং প্রাকৃতিক পরিবেশ যেন যতটা সম্ভব অক্ষত থাকে তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ আমরা। এই পানি বিদ্যুৎ প্রকল্প 5টি ক্যাসকেড বা ধাপ বিশিষ্ট বিদ্যুৎ কেন্দ্র নিয়ে গঠিত হবে এবং এতে চীন প্রায় 1.2 ট্রিলিয়ন ইউয়ান বিনিয়োগ করেছে। প্রকল্পটি নির্মাণ শেষ হলে বছরে প্রায় 300 বিলিয়ন কিলোওয়াট ঘন্টা বিদ্যুৎ উৎপাদন করবে, যা বিশ্বের বর্তমান বৃহত্তম বাঁধ চীনের 3 গর্জেস ড্যামের 3 গুণ। চীন এই প্রকল্পকে পানি বায়ু লক্ষ্য অর্জনের গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে দেখছে। তাদের লক্ষ্য 2030 সালের মধ্যে কার্বন নিঃসরণ সর্বোচ্চ পর্যায়ে নিয়ে গিয়ে 2060 সালের মধ্যে কার্বন নিরপেক্ষতা অর্জন করা। ইরানের নৌবাহিনীর একটি হেলিকপ্টারের হুঁশিয়ারিতে সরে গেছে মার্কিন যুদ্ধজাহাজ। ওমান সাগরে মার্কিন গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ইউএসএস ফিটজেরাল্ড কে সতর্ক সংকেত পাঠিয়ে ইরানি নৌবাহিনী শেষমেশ জাহাজটিকে দক্ষিণ দিকে সরে যেতে বাধ্য করেছে। ইরানের সেনাবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়, মার্কিন ডেস্ট্রয়ারটি ইরানের পর্যবেক্ষণে থাকা পানির সীমার কাছাকাছি চলে এসেছিল। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ইরানের নৌবাহিনীর 3য় নৌবিমান ইউনিট থেকে একটি দ্রুতগামী হেলিকপ্টার পাঠানো হয় যুক্তরাষ্ট্রের জাহাজটিকে বাধা দিতে। হেলিকপ্টারটি যুদ্ধজাহাজটির কিছুটা উপর দিয়ে ওড়ে এবং স্পট রেডিও বার্তায় হুঁশিয়ারি দেয়, ইরানের পর্যবেক্ষণাধীন পানিসীমা থেকে অবিলম্বে সরে যেতে হবে। কিন্তু পাল্টা প্রতিক্রিয়ায় ইউএসএস ফিটজেরাল্ডের ক্যাপ্টেন হুমকি দেন, হেলিকপ্টারটি যদি তাদের সীমানার কাছাকাছি থাকে তাহলে সেটিকে গুলি করে ভূপাতিত করা হবে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ইরানের বিমান প্রতিরক্ষা ইউনিট ঘোষণা দেয়, হেলিকপ্টারটি এখন ইরানের পূর্ণ আকাশ প্রতিরক্ষার আওতায় রয়েছে। ইরানি পাইলট আবারও মার্কিন জাহাজটিকে দিক পরিবর্তনের নির্দেশ দেন। অবশেষে উত্তেজনা প্রশমিত করতে ইউএসএস
ফিটজেরাল্ড ওই এলাকাটি থেকে দক্ষিণ দিকে সরে যায়। এই ঘটনাকে কেন্দ্র করে এখনো পর্যন্ত মার্কিন সেনাবাহিনী কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। এবার বিজ্ঞান ও প্রযুক্তির খবর। 2025 সালের প্রথম প্রান্তিকে বাংলাদেশ থেকে মোট 1,10,06,960টি ভিডিও সরানো হয়েছে। বাংলাদেশে সক্রিয়ভাবে ভিডিও অপসারণের হার 99.6% এবং এর মধ্যে 97.7% ভিডিও 24 ঘন্টার মধ্যে সরানো হয়েছে। 2025 সালের প্রথম প্রান্তিকের কমিউনিটি গাইডলাইন্স এনফোর্সমেন্ট রিপোর্টে এ তথ্য জানিয়েছে টিকটক। 2025 সালের জানুয়ারি থেকে মার্চ মাসের তথ্য এখানে তুলে ধরা হয়েছে। বিশ্বজুড়ে এবার টিকটক মোট 21,10,00,000 ভিডিও সরিয়েছে, যা প্ল্যাটফর্মে আপলোড হওয়া মোট কন্টেন্টের প্রায় 0.9%। এর মধ্যে 18,43,78,987টি ভিডিও স্বয়ংক্রিয়ভাবে চিহ্নিত এবং অপসারণ করা হয়েছে। অন্যদিকে যাচাই করার পর 75,25,184টি ভিডিও পুনরায় প্ল্যাটফর্মে রাখা হয়েছে। এছাড়া 99.0% ভিডিও আগে থেকেই চিহ্নিত করে সরানো হয়েছে এবং 24 ঘন্টার মধ্যেই 94.3% ভিডিও সরিয়ে ফেলা হয়েছে। প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে, এর মধ্যে সংবেদনশীল বিষয়বস্তু থাকার কারণে 30.1% ভিডিওগুলো সরিয়ে ফেলা হয়। এছাড়া 11.5% নিরাপত্তার নীতিমালা লঙ্ঘনের কারণে এবং 15.6% গোপনীয়তা ও সুরক্ষা নির্দেশনা ভঙ্গের কারণে সরানো হয়েছে। 45.5% ভিডিওকে ভুল তথ্য এবং 13.8% ভিডিওকে এডিট করা বা AI জেনারেটেড কন্টেন্ট হিসেবে চিহ্নিত করা হয়েছে। টিকটক নিয়মিতভাবে এই কমিউনিটি গাইডলাইন্স এনফোর্সমেন্ট রিপোর্ট প্রকাশ করে আসছে, যেখানে টিকটকের কন্টেন্ট ও অ্যাকাউন্ট ম্যানেজমেন্টের স্বচ্ছতা সম্পর্কিত তথ্য থাকে। টিকটকের ট্রান্সপারেন্সি সেন্টারে 2025 সালের প্রথম প্রান্তিক এর এই রিপোর্ট টিকটকের কন্টেন্ট নীতিমালা, টুলস এবং পলিসি সম্পর্কে আরও বিস্তারিত জানা যাবে। এবার খেলার খবর। শিরোপা জিতেছে বাংলাদেশ, আরও একবার হলো সাফ চ্যাম্পিয়ন। উদযাপন হলো বটে, তবে উদযাপনে ছিল না প্রাণচঞ্চলতা। আফিদা সাগরিকাদের উচ্ছ্বাস ঢাকা পড়ে বিষণ্ণতা নেমেছিল সোমবার 21 জুলাই ভর দুপুরেই। ম্যালেস্টন স্কুল অ্যান্ড কলেজ ট্র্যাজেডি বিষণ্ণ করে দিয়েছে সবাইকে। বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে প্রাণ যায় প্রাণচঞ্চল ফুটফুটে অনেকগুলো শিশু বাচ্চার। মৃতদের কালো পোড়া দেহ আর আহতদের আর্তনাদ ছুঁয়ে গেছে সবাইকে, ছুঁয়েছে আফিদা সাগরিকাদেরও। তবে এই শোক নিয়েই তাদের নামতে হয় মাঠে। নেপালের বিপক্ষে শিরোপা নির্ধারণী ম্যাচে সাফ অনূর্ধ্ব 20 নারী চ্যাম্পিয়নশিপে ম্যাচের সন্ধ্যায় হিমালয় কন্যাদের মুখোমুখি হয় বাংলাদেশ, যেখানে সাগরিকার হ্যাট্রিকে 4-0 গোলে জয় পায় বাঘিনীরা, জিতে নেয় আরাধ্য শিরোপা। তবে এই শিরোপা জয়ের পরও কাঙ্ক্ষিত উল্লাস ছিল না ফুটবলারদের। ছোট ছোট ভাই বোনদের হারানোর বেদনা রক্তক্ষরণ করেছে তাদের হৃদয়েও। ম্যাচ শুরুর আগেও তাই দাঁড়িয়ে থেকে স্মরণ করেন তাদের, আর শিরোপা জিতেও স্মরণে রাখলেন হতাহতদের। তাদের উদ্দেশ্যে শিরোপা উৎসর্গ করেন আফিদারা। কান্না ভেজা চোখে ভাবগম্ভীর কণ্ঠে বাংলাদেশ অধিনায়ক বলেন, আমরা মাঠে নামার আগে উত্তরার বিমান দুর্ঘটনার খবরটা শুনি, এরপর আমরা চিন্তা করি যে আজকে আমরা তাদের জন্য খেলব। যারা নিহত হয়েছেন, জয়টা তাদের উৎসর্গ করব। আলহামদুলিল্লাহ আমরা পেরেছি। প্রিয় দর্শক, শেষ করছি ফাফ টিভি নিউজ আপডেট। আজ এ পর্যন্তই। ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল রাত 8টায়। নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।